So hi students, today our discussion topic is Coulomb's law. So at first আমাদের জানতে হবে ইলেকট্রিক চার্জ কি, এই কনসেপ্টটা তোমাকে বুঝতে হবে। এই কনসেপ্টটা না বুঝতে পারলে কিন্তু তুমি কুলম্বস ল বুঝতে পারবে না। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড কুলম্বস ল যদি তুমি এটা না বুঝতে পারো, তাহলে আগে তোমাকে ইলেকট্রিক চার্জ কি সেটা জানতে হবে। আগে তোমাকে ছোট জিনিসটা মাথায় ঢুকাতে হবে। এইটা যদি না বুঝতে পারো তাহলে কিন্তু কুলম্বস ল বুঝতে পারবে না। তাহলে দেখো, so we all know about electric charge. There are two types of electric charge, positive charge and negative charge. এটা আমরা সবাই জানি যে একটা পজিটিভ চার্জ হয়, একটা নেগেটিভ চার্জ হয়। এটাও তোমরা ছোট থেকেই পড়ে আসছো যে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ কি। কিন্তু তাহলে একটা জিনিস আমাকে জানতে হবে যে দুটো পজিটিভ চার্জেস রিপেল ইচ আদার, মানে দুটো পজিটিভ চার্জ কিন্তু পরস্পরকে বিকর্ষণ করবে, আকর্ষণ কিন্তু করবে না। এই দুটো ধরো পজিটিভ চার্জ আছে, এই দুটোর মধ্যে সবসময় এটা কি করবে, রিপেল হবে, মানে বিকর্ষণ করবে, মোটেই কিন্তু আকর্ষণ করবে না। আকর্ষণ কখন করবে, আর যদি দুটো নেগেটিভ চার্জও থাকে তখন কিন্তু এটা রিপেলই হবে। রিপেল মানে বিকর্ষণ। তাহলে আকর্ষণ কখন করবে, আকর্ষণ দেখবে যখন একটা পজিটিভ থাকবে আর একটা নেগেটিভ থাকবে। ওয়ান পজিটিভ চার্জ অ্যান্ড ওয়ান নেগেটিভ চার্জ অ্যাট্রাক্ট ইচ আদার। তার মানে এই দুটোর মধ্যে পরস্পর যে বলটা কাজ করবে সেটা হচ্ছে অ্যাট্রাক্ট, সেটা অ্যাট্রাক্ট হবে। তাহলে বুঝতে পারলে দুটো পজিটিভ চার্জ, টু পজিটিভ চার্জেস রিপেল ইচ আদার অ্যান্ড ওয়ান পজিটিভ চার্জ অ্যান্ড ওয়ান নেগেটিভ চার্জ অ্যাট্রাক্ট ইচ আদার। তার মানে এটা আমাদের জানতে হবে যে দুটো পজিটিভ চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং একটা পজিটিভ চার্জ কিন্তু নেগেটিভ চার্জকে আকর্ষণ করে। মানে বিপরীতে আকর্ষণ আর সম হলে সেটা বিকর্ষণ। যেমন পজিটিভ আর পজিটিভে বিকর্ষণ হচ্ছে, কিন্তু পজিটিভ আর নেগেটিভে আকর্ষণ হবে। তাহলে এটা হচ্ছে ইলেকট্রিক চার্জ। এই কনসেপ্টটা তোমাকে বুঝতে হবে। এই কনসেপ্টটা বুঝতে পারলে তুমি কুলম্বস ল বুঝতে পারবে। So what is Coulomb's law? A force which is directly proportional to the product of the magnitude of charges and inversely proportional to the square of distance between them. মানে Coulomb's law কি, দুটি বিন্দু আধানের মধ্যে যে বল ক্রিয়া করে, যে আকর্ষণ বল ক্রিয়া করে, সে আকর্ষণ বল সে বস্তু কণা দুটির আধানের গুণফলের সমানুপাতিক এবং তাদের আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মানে এটাই আমি বললাম, এ ফোর্স হুইচ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ ম্যাগনিটিউড অফ চার্জেস অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ ডিস্টেন্স বিটুইন দেম। এর মানে দেখো, এটা একটা বল, এটা ক্রিয়া করছে, এই বলটা কিন্তু বস্তু কণা দুটির আধানের গুণফলের সমানুপাতিক। যেমন ধরো আমি বোঝাচ্ছি, এই যে দুটো পেন আছে, এই পেন দুটোর মধ্যে যখন দূরত্বটা কম থাকবে তখন কিন্তু আকর্ষণ বলটা খুব বেশি হবে। দূরত্বটা যত বাড়াবো কিন্তু আকর্ষণ বল তত কমবে। এটাই কিন্তু এখানে বোঝাতে চাইছি। দেখো, দূরত্বটা যদি এতটা থাকে আকর্ষণ বল কিন্তু কমে যাবে, এখানটায় থাকলে আকর্ষণ বল আরও বাড়বে, আরও দূরে নিয়ে গেলে আরও আকর্ষণ বল আরও কমবে। তার মানে এটা দেখো, এই যে আকর্ষণ বল এটা কাজ করছে বস্তু কণা দুটির আধানের গুণফলের সমানুপাতিক হচ্ছে। মানে এটা হচ্ছে প্রথম যে আধানটা আছে Q1, এটা হচ্ছে Q2, এই দুটোর গুণফলের সমানুপাতিক। আর আরেকটা কি, আরেকটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ ডিস্টেন্স বিটুইন দেম। মানে এটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল, আর এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। মানে বুঝতেই পারছো সম্পর্কটা কিন্তু ব্যস্তানুপাতিক হচ্ছে। মানে ব্যস্তানুপাতিক মানে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে বস্তুটাকে যত কাছে নিয়ে যাবো আকর্ষণ বল তত বাড়বে, যত দূরে নিয়ে যাবো আকর্ষণ বল তত কমবে। তার মানে এটাই। তাহলে F ভ্যারিজেস Q1 Q2, মানে এই যে আকর্ষণ ও বিকর্ষণ বল বস্তু কণা দুটি স্থির বিন্দু আধান। এটা কিন্তু স্থির বিন্দু আধান করতে হবে। আধান দুটি, এই যে দুটো আধান আছে না, এই দুটো স্থির বিন্দুর আধান হতে হবে। যদি আধান দুটো যদি স্থির বিন্দু না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কুলম্বের ল কিন্তু অ্যাপ্লাই হবে না। মানে এইরকম দুটো স্থির বিন্দু থাকতে হবে। এগুলো যদি চলমান হয় তাহলে কিন্তু কুলম্বস ল অ্যাপ্লাই হবে না। তাহলে মানে এই ভাইজেস 1/r², মানে বুঝতে পারছো, যদি দুটোর মধ্যে দূরত্ব যদি এটা 4 দূরত্ব হয় তার মধ্যে আকর্ষণ বল কিন্তু সেটা ব্যস্তানুপাতিক, মানে সেটা আরও কমে যাবে, মানে সেটা 16 কমে যাবে। মানে এটা 4 হলে 16 কমবে, 5 হলে 25 কমবে, মানে তার ডবল কমে যাবে এটা আকর্ষণ বলটা। তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারি, F ভ্যারিজেস Q1 Q2/r²।
তাহলে এর থেকে আমরা লিখতেই পারি ম্যাথমেটিক্সের নিয়ম অনুযায়ী f ইকুয়াল টু k ড্যাশ q1 q2 বাই r স্কয়ার। যদি এটাকে সমান করি তাহলে k ড্যাশ q1 q2 বাই r স্কয়ার। এটা একটা পদ্ধতি আছে, একটা হচ্ছে CGS, একটা হচ্ছে SI। CGS এ আমরা কি ধরবো, f ইকুয়াল টু k ড্যাশ q1 q2 বাই r স্কয়ার। এটা k ড্যাশ ইকুয়াল টু 1 বাই k যদি ধরি তাহলে বায়ু মাধ্যমে এয়ার মিডিয়াম তাহলে আমি এটা ইংরেজিতেই লিখলাম, বাংলায় লিখছি না। এয়ার মিডিয়ামে এখানে f ইকুয়াল টু 1 বাই k q1 q2 বাই r স্কয়ার। তাহলে এখানে কিন্তু সিজিএস পদ্ধতিতে এটা 1 হবে, f ইকুয়াল টু, তাহলে এটা এখানে এটা হবে q1 q2 বাই r স্কয়ার। কিন্তু এসআই পদ্ধতিতে f ইকুয়াল টু k ড্যাশ q1 q2 বাই r স্কয়ার, এই যে সমীকরণটা আছে এটাকে কিন্তু এপসাইলন ধর 1 বাই 4 পাই এপসাইলন, এটা কিন্তু এপসাইলন হবে। ওয়ান বাই 4 পাই এপসাইলন q1 q2 বাই r স্কয়ার, এটা কিন্তু এসআই এ হবে। এখন এয়ার মিডিয়ামটা ধরছি না, কিন্তু এই এপসাইলন ইকুয়াল টু এপসাইলন নট এটা এয়ার মিডিয়ামে হবে। তাহলে এয়ার মিডিয়ামের ক্ষেত্রে এখানে মানে এসআই তে 1 বাই 4 পাই নট এপসাইলন q1 q2 বাই r স্কয়ার এটা হবে।